Dear students of class 9 and 10, hope you all are well and welcome to my class. Today's class is one chapter 6 concept of mole and chemical counting, and this is the last class of uh, chapter 6. সো দেখো লাস্টের দিন আমরা শেষ করেছিলাম যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট দ্য ডেফিনেশনে আমরা যাই এবং আমি লাস্টের কথাগুলো এরকম ছিল যে আমরা এর আগে দেখো আগের ক্লাসে আমরা এইভাবে হিসাব করেছিলাম যে স্টোইচিওমেট্রিতে আমরা যে কিভাবে ম্যাসের সাথে ম্যাস বা মলিকুল বা অ্যাটমের সাথে কম্প্যারিজন করতে পারবো যে কয়টা থেকে কয়টা প্রডিউস হলো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কিন্তু বলছিলাম যে রিয়েল লাইফে যখন আমরা এটার অ্যাপ্লিকেশনে যাব, যে যেমন এটার আইডিয়াল কন্ডিশন হচ্ছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট উইথ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, বাট এইটা সবসময় ঘটবে না। হ্যাঁ, এই যে 56-এর সাথে 44 এইভাবে মিলাই তোমাকে কখনোই ম্যাথসেও দেবে না, আর বাস্তবে এইভাবে এক্স্যাক্টলি মিলানো পসিবল না। তখন কি হবে? তখন যদি এই রেশিও অনুযায়ী আমরা যদি গিভেন অ্যামাউন্ট না দেই, তাহলে যেটা হবে আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট হবে না। আচ্ছা, এখানে একটা ল তোমরা জানো কি না, যে ল অফ কনজারভেশন অফ ম্যাস, ল অফ কনজারভেশন অফ ম্যাস, দ্যাট মিনস রিয়াকশনের আগে রিয়াক্ট্যান্টগুলো, মানে এটা হচ্ছে যে আফটার ব্যালেন্স, মানে ব্যালেন্সিং করার পরে রিয়াক্ট্যান্টের টোটাল ম্যাস আর প্রোডাক্টের টোটাল ম্যাস ইকুয়াল হবে, যেমন 56 প্লাস 44 ইকুয়াল টু 100। সো এটা হচ্ছে যে ল অফ কনজারভেশন অফ ম্যাস, যেমন এনার্জির সেম ল ম্যাসের ক্ষেত্রেও সেম, যে রিয়াকশনের আগে যে ম্যাসটা হবে টোটাল ম্যাস, আগেই বলছি যে আফটার ব্যালেন্সিং দ্য ইকুয়েশন, সো রিয়াক্ট্যান্টের টোটাল ম্যাস ইকুয়াল টু হবে প্রোডাক্ট এর টোটাল, একটা হলে একটা বা মোর দ্যান ওয়ান হলে আমরা অ্যাড করব। সো এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ ম্যাস। এখন তুমি অনেক সময় চিন্তা করতে পারো যে ওই ফর্মুলা থেকে যে 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট উইথ 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস, তোমার কাছে মনে হইতে পারে যে ল অফ কনজারভেশন অফ ম্যাস, এখান থেকে তাইলে 10 আর 5 রিয়াক্ট করলে তোমার 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হবে। অথবা তোমাকে কোশ্চিনেও দিয়ে দিতে পারে, কোশ্চিনে দিলে যে হাউ মেনি ক্যালসিয়াম কার্বনেট উইল প্রডিউস, অর যে ইজ ইট পসিবল টু প্রডিউস 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। সো এইভাবেও কোশ্চেন করতে পারে, ইফ 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট উইথ 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, ইজ ইট পসিবল টু প্রডিউস the expected amount, that means 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। সো তোমাকে এখান থেকে ডিসিশন দিতে হবে। এখন ডিসিশন দেওয়ার আগে ওই যে বললাম যে আগে দেখতে হবে যে 10 আর 5 এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আসলে 56 আর 44 যে আইডিয়াল কন্ডিশন এটার সাথে ম্যাচ করে কিনা। এই বিষয়টা চেক করতে গিয়ে হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের কনসেপ্ট চলে আসে। আমি একটু পড়ি ইনফরমেশনগুলো, দেখো যে if there is more than one reactant in a chemical reaction, it is not always possible to supply all reactants in the required amount when supplied after waiting। মানে যখন আমরা ওয়েট নিব তখন পসিবল, একদম আইডিয়াল কন্ডিশনের সেটা দেয়া সাপ্লাই করা পসিবল। অ্যাজ এ রেজাল্ট some reactants complete the reaction and none of it remains at the end, while another reactant was also there in the reaction but some residue of remain at the end। So তার মানে হচ্ছে যদি 56-44, মানে এই রিয়াকশনের জন্য বলছি, সব রিয়াকশনের জন্যই এরকম আমরা হিসাব করব যে এই রেশিও অনুযায়ী যদি এই গিভেন অ্যামাউন্ট, যেটা এটা হচ্ছে ম্যাথসে দিছি 10:5, আর এটার রেশিও যদি সেম না হয় তখন একটা আগে শেষ হবে একটা পরে শেষ হবে। সো যেটা পরে সেটা এক্সেস, তাহলে লিমিটিং রিয়াক্ট্যান্ট কোনটা? এখন দেখো ডেফিনেশন, দ্য রিয়াক্ট্যান্ট দ্যাট ফিনিশড ইটসেলফ ডিউরিং দ্য রিয়াকশন, দ্যাট মিনস রিয়াক্টনের সময় 10 বা 5 কোনো একটা আগে শেষ হবে, যেটা আগে শেষ হবে সেটাই লিমিটিং। আবার বলছি, রিয়াকশনের সময় যেহেতু এইটা এটার সাথে আইডিয়াল কন্ডিশনে ওইভাবে ম্যাচ করে দেয়া হয় নাই বা মিলিয়ে দেয়া হয় নাই, তখন একটা একটু আগে শেষ হবে, যেটা আগে শেষ হবে সেটাকে আমরা লিমিটিং বলছি। যে দ্য রিয়াক্ট্যান্ট দ্যাট ফিনিশড ইটসেলফ ডিউরিং দ্য রিয়াকশন ইজ কল্ড লিমিটিং রিয়াক্ট্যান্ট। এটাই হচ্ছে লিমিটিং রিয়াক্ট্যান্টের কনসেপ্ট। এখন দেখো তোমরা বই থেকে রিডিং করবা, কিন্তু আমি আমার মতো করে কিছু ইনফরমেশন বা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে আসলে কিভাবে আমরা বের করব যে কোনটা লিমিটিং রিয়াক্ট্যান্ট হবে। এখন তুমি রাফে এটুকু করে নিতে পারো, রাফে এইভাবে করে নিতে পারো তোমার বোঝার সুবিধার্থে। দেখো ক্যালসিয়াম অরিজিনাল আইডিয়াল যে রেশিও সেটা হচ্ছে 56:44। দেন তুমি যে কোনো একটা পাশকে যদি 1 করো, তাহলে 1-এর সাথে এটা তুমি ক্যালকুলেটর তো অবশ্যই তোমার জন্য অ্যাভেলেবেল, তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে। তাহলে 1-এর সাথে এত, এখন গিভেন অ্যামাউন্ট কত আছে ক্যালসিয়াম অক্সাইড 10, তাহলে 1-এর সাথে যদি এত হয় তাহলে 10-এর সাথে দেখো
খুব সিম্পল 7.857। এখন দেখো যে কোনো একটা সাইড আমরা মিল রাখবো, তাহলে 10-এর সাথে গিভেন অ্যামাউন্ট 5, বাট অরিজিনাল রেশিও অনুযায়ী মানে আইডিয়াল রেশিও অনুযায়ী তোমার লাগবে কত 7.85, তোমার কতটুকু লাগবে 7.85, বাট গিভেন অ্যামাউন্ট 5। যদি যেটা আইডিয়াল রেশিও অনুযায়ী লাগবে এটা তো 10ই আছে, কিন্তু 10-এর সাথে লাগবে এত, বাট আছে কত 10-এর সাথে 5, তাহলে এটা হচ্ছে লিমিটিং। এইভাবে হচ্ছে যে আমরা জাস্ট রাফে এইভাবে লিমিটিং বের করতে পারবো, বাট তুমি নর্মালি ম্যাথস করার সময় সলিউশনে তোমাকে দেখাই দিলে ভালো, দেখাই দিতে হবে, দেখাই দেবা যে এখানে তুমি লিখবা যে যে ফ্রম রিয়াকশন মানে রিয়াকশন থেকে, যে এখান থেকে দেখছি এই রিয়াকশনটা এখানে লিখতে হবে, লেখার পরে যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট উইথ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে, তাহলে 1-এর সাথে কত অ্যান্ড দেন 10-এর সাথে 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট উইথ 44 ইন্টু 10/56 ইকুয়াল টু এই যে এটা হলো 7.857 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এটা এখন এইটুকু থেকে এরপরে আর তোমার এক্সপ্লেইন করার দরকার নেই, এখন লিখবে যে গিভেন অ্যামাউন্ট অফ CO2 ইজ লেস দেন, এটুকু লিখতে পারো, ইজ লেস দেন দ্য আইডিয়াল অ্যামাউন্ট অর অ্যাকচুয়াল অ্যামাউন্ট, এটা লিখতে পারো। সো CO2 ইজ লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, সো CO2 ইজ লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, সো CO2 ইজ লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। সো দেখো এখন কার্বন ডাইঅক্সাইড যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কার্বন ডাইঅক্সাইড ইজ লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। এখন একটা রুলস মনে রাখবা, সবসময় কম্পারিজনটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের সাথে করতে হবে, এবং লেফট সাইডে যেটা আমরা রাখবো যে কোনো ইউনিটারি মেথডে তো একটা অ্যামাউন্টকে বা একটা বিষয়কে আমরা লেফটে রাখি অ্যান্ড আরেকটা অ্যামাউন্ট ওইটাকে আমরা রাইটে রাখি। সো লেফটে সবসময় আমরা রাখবো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। সো এরকম কম্পারিজন হতে পারে, দেখো রিঅ্যাক্ট্যান্টের সাথে রিঅ্যাক্ট্যান্টেরও কম্পারিজন হতে পারে, আবার রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের সাথেও কম্পারিজন হতে পারে। এটার জন্য আমরা সবসময় মনে রাখবো যে আমি দেখাবো সব ওয়েটা, আমি জাস্ট বলছি যে আমরা মনে রাখবো সবসময় কম্পারিজনটা কার সাথে হবে, লিমিটিং, কজ লিমিটিংটাই টোটালি রিয়াক্ট করে, মানে কমপ্লিট অ্যামাউন্ট এসে রিয়াক্ট করে, আর যেটা লিমিটিং না, যেটা এক্সেস থাকে, সেটা যে গিভেন অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট দিয়ে কখনোই কোনো প্রোডাক্ট বের করলে সেটা ভুল হবে। কারণ যদি এইখানে যেহেতু 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, যেহেতু এটা লিমিটিং না, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা টোটাল অ্যামাউন্টে এটা রিয়াকশনটা করে নাই, তার মানে এটার কতটুকু রিয়াকশন করছে আমরা জানি না। সুতরাং এটার সাথে যদি কম্প্যারিজন করি ক্যালসিয়াম কার্বনেটের, তাহলে কিন্তু ম্যাথসটা ভুল হবে। সো চলো আমরা দেখি যে কিভাবে এটা করব। দেখো মাত্রই বললাম যে যেহেতু কম্প্যারিজনটা আমরা লিমিটিংয়ের সাথে করব, তাহলে এইখানে আমরা কার্বন ডাইঅক্সাইড লিমিটিং, তাহলে এখানে লিখবো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট উইথ ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড প্রডিউস 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এটা আমরা তাহলে কম্পারিজন, তাহলে 1-এর সাথে কত হবে, এটা তো ইউনিটারি মেথডে, এবং গিভেন অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইডের কত 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট উইথ ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড প্রডিউস 100 ইন্টু 5 ডিভাইডেড বাই 44 ইকুয়াল টু এটা হবে তোমার 11.36 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটাই হচ্ছে যে আমাদের এক্সপেক্টেড অ্যামাউন্ট 15, যেটা আমরা মনে করছিলাম 15, সেটা হবে না, কতটুকু হবে এটাই অ্যান্সার। বলবো যে এটা 15 গ্রাম হবে না, কতটুকু হবে 11.36 গ্রাম হবে। আবার বলছি এটা 15 গ্রাম হবে না, কতটুকু হবে 11.36 গ্রাম হবে। কেন? বিকজ এই 10 আর 5 যে গিভেন অ্যামাউন্ট, এটা একটা টোটালি কমপ্লিটলি রিয়াকশনে পার্টিসিপেট করলেও আর একটা এক্সেস ছিল। এখন আসো এইভাবেও আমরা করতে পারি। আবার এটা আমরা কি করলাম যে রিঅ্যাক্ট্যান্টের সাথে প্রোডাক্টের কম্পারিজন করলাম। আবার যদি এইখানে আমরা এই কম্পারিজনটা করতাম যে রিঅ্যাক্ট্যান্টের সাথে রিঅ্যাক্ট্যান্ট, যে আসলে তুমি বলতে পারো স্যার আমরা একটু দেখি যে এটা কিন্তু হয়ে গেছে ওইটা ম্যাথস। আবার আরেকটা ওয়েতে যে ওই ল অফ কনজারভেশন অফ ম্যাথসের কথা যেটা বলছি, ওইটা যদি আমরা অ্যাপ্লাই করি বা ওইভাবে করার চেষ্টা করি, বা এইখান থেকে 10 থেকে আমার একটু দেখার ইচ্ছা হয়েছে যে কতটুকু আসলে রিয়াকশানে পার্টিসিপেট করে। তো এখানে আমরা লিখবো যে 44 গ্রাম, যেহেতু কম্পারিজনটা সবসময় লিমিটিংয়ের সাথে হবে, এবং বারবার বলছি মনে রাখবে, এবং এটা সবসময় লেফটে রাখতে হবে লিমিটিংটা, যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট উইথ 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। রিয়াক্ট্যান্টের সাথে রিয়াক্ট্যান্টের কম্পারিজন হইতে পারে, আবার প্রোডাক্টেরও হইতে পারে, এটা কোনো প্রবলেম না। দেন 1-এ কত আর 5-এ কত, তাহলে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট উইথ কতটুকু ক্যালসিয়াম অক্সাইড, দেন এটা হবে 6.36 গ্রাম
ক্যালসিয়াম অক্সাইড। এখন দেখো তাহলে 5 গ্রামটা কমপ্লিটলি যেটা ছিল কার্বন ডাইঅক্সাইড যেহেতু লিমিটিং ওটা কমপ্লিটলি রিয়াক্ট করলো, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ছিল 10 গ্রাম, বাট রিয়াকশনে পার্টিসিপেট করলো কত 6.36 গ্রাম। তাইলে অ্যামাউন্ট এখান থেকে আমরা করতে পারি অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস, তখন আমি বলছি ল অফ কনজারভেশন অফ ম্যাস, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা ওই একই আসবে 11.36 গ্রাম আসবে। কেন? কারণ আমি আগেই বলছিলাম যে যতটুকু রিয়াক্টেন্টের ম্যাস হবে দ্যাট মিনস রিয়াকশনে যতটুকু পার্টিসিপেট করবে এবং প্রোডাক্টে ঠিক ততটুকুই প্রডিউস হবে যদি সম্পূর্ণ পার্টিসিপেট করে রিয়াকশনে। আর এইখানে তো 10 গ্রামের সম্পূর্ণ করে নাই, এই জন্য 10 আর 5 মিলে 15 হয় নাই। আমার মনে হয় যে আমি পরিষ্কার করতে পারছি, তারপরেও তোমরা কোনো প্রবলেম হলে আমাকে কোশ্চেন করবে। আবার বলছি যে তোমাকে আইডিয়াল কন্ডিশনের রেশিও অনুযায়ী দিবে না। আচ্ছা, একটা গিভেন অ্যামাউন্ট দেবে, এই গিভেন অ্যামাউন্ট থেকে অবশ্যই একটা লিমিটিং হবে, মানে একটা আগে শেষ হবে, যেহেতু এই রেশিও অনুযায়ী দেয় নাই, তো সেখান থেকে আমাকে যে বের করে নিতে হবে যে কোনটা লিমিটিং কোনটা লিমিটিং। ঠিক আছে, সো এইভাবেও করতে পারি। এখন তোমরা আবার অনেকে বলতে পারো স্যার এটা যদি উল্টা করে করি তাহলে কি লিমিটিংটা বোঝা যাবে? হ্যাঁ, সেটাও বোঝা যাবে। দুইভাবে দুই সময় দুই রকম বুঝতে হবে, দুইভাবে বুঝে নিতে হবে, বাট তুমি করলেই হবে। যেমন 56-এর সাথে 44, তাহলে 10-এর সাথে দরকার কত 7.8, আছে কত 5, তার মানে কম আছে, তার মানে এটা লিমিটিং, এটা বোঝা যাচ্ছে। আবার উল্টাটা যদি করি, দেখো তুমি যদি বলো যে স্যার একটু উল্টাটা করি, দ্যাট মিনস উল্টাটা, যেমন আমি যদি এখানে লিখি এটা হয়ে গেল, এটাও একটা অ্যান্সার আমরা বের করলাম, তবে এটা ওই লিমিটিং যে কার্বন ডাইঅক্সাইড এটা আগে করতে হবে, মানে এই অংশটুকু কমন, এই অংশটুকু কমন যে লিমিটিং হইলো এইটুকু আগে বের করে নিতে হবে, তারপরে তুমি এইটুকু করতে পারো অথবা এইটুকু করতে পারো ইচ্ছা, তবে এটা করাই বেটার ডিরেক্ট কম্পারিজনে যাওয়া। আচ্ছা, এখন যদি তুমি ধরো যে স্যার উল্টাটা করি, যেমন 44 গ্রাম এর সাথে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে, তাহলে 5 এর সাথে কত 5 এর সাথে 56 ইন্টু 5/44, এই যে যেটা করলাম এটা হবে 6.36 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তার মানে দেখো এখানে যদি আমি ধরে নিই যে যে গিভেন অ্যামাউন্ট 5, এই 5 পুরোটা রিয়াকশনে পার্টিসিপেট করে, তার সাথে ক্যালসিয়াম অক্সাইড লাগবে কত 6.36, বাট ক্যালসিয়াম অক্সাইডের গিভেন অ্যামাউন্ট কত 10, তার মানে যা লাগবে তার থেকে এক্সেস আছে, তাহলে লিমিটিং কোনটা? এইটা। দেখো আবার আমার কার্বন ডাইঅক্সাইড যদি 5 গ্রাম সম্পূর্ণ কমপ্লিটলি রিয়াক্ট করে, তার সাথে এই রেশিও অনুযায়ী লাগবে 6.36, বাট গিভেন অ্যামাউন্ট আছে 10, তার মানে কি অ্যাকচুয়াল অ্যামাউন্টের থেকে গিভেন অ্যামাউন্ট বেশি, তার মানে কি এটা এক্সেস থাকবে, তার মানে যেটা এক্সেস তার অপোজিটটা। কারণ এখানে সাধারণত 3টা রিয়াক্ট্যান্ট হলে আবার লিমিটিং এর কনসেপ্টটা ঝামেলা হয়ে যায়, ওইটা দিয়ে তোমাদের এসএসসি লেভেলে আসবেও না, ইন্টারমিডিয়েটেও আসবে না, সো টেনশন নেই, তোমার রিয়াক্ট্যান্ট দুইটার মাঝেই কম্পারিজন আসবে, সো এটা শিখলেই এনাফ। তাহলে কি বললাম যে যদি রাইট সাইডে যে অ্যামাউন্টটা আসে গিভেন অ্যামাউন্ট যদি তার থেকে এক্সেস হয়ে যায় তাহলে এটা তো এক্সেস অ্যামাউন্ট, তাহলে এটা হচ্ছে লিমিটিং। আর আগে যেভাবে লিমিটিং করছে যে রাইট সাইডে যেটা আসে তার থেকে গিভেন অ্যামাউন্ট কম, তার মানে বোঝাই যাচ্ছে যেটা অ্যাকচুয়াল দরকার তার থেকে গিভেন অ্যামাউন্ট কম, সুতরাং এটা লিমিটিং। মানে তুমি যেভাবেই করো না কেন কার্বন ডাইঅক্সাইডকে লেফটে রাখো আর রাইটে রাখো, লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না, তুমি জাস্ট তোমার বোঝাটা ম্যাটার করে যে তুমি রাইট সাইডে যে অ্যামাউন্টটা বের হবে সেই অ্যামাউন্টটা কি এক্সেস নাকি লিমিটিং, তুমি ওইখান থেকে বুঝে নিতে পারবা। এই হচ্ছে বিষয়, তুমি যেভাবেই করো। তুমি আবার বলতে পারো স্যার আমি যদি এইটা লেফটে লিখতাম এটা রাইটে, হ্যাঁ তুমি A+B, B+, এটা কোনো প্রবলেম না, তুমি যে কোনো আগে পরে লিখতে পারো, বাট মেন হচ্ছে এবং যেটাকেই তুমি লেফটে রাখো কোনো প্রবলেম নেই, যেটাকেই লেফটে রাখো প্রবলেম নাই, মেন হচ্ছে তোমার রাইট সাইডে যেটা হলো সেটা তোমার বুঝতে পারতেছো কিনা যে সেটা এক্সেস না লিমিটিং। আবার বলছি তুমি লেফটে ক্যালসিয়াম অক্সাইড রাখছো, তাহলে ক্যালসিয়াম অক্সাইড গিভেন অ্যামাউন্ট 10, আমরা ধরে নিই যদি 10 পুরোটা কমপ্লিট রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড হবে 7.8, বাট গিভেন অ্যামাউন্ট 5, তার মানে কম আছে, তার মানে অ্যাকচুয়াল থেকে গিভেন অ্যামাউন্ট কম, তার মানে এটা লিমিটিং আগে শেষ হয়ে যাবে, এটা 10 পুরোটা শেষ হবে না। আবার যদি এইভাবে করি দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের কম্পারিজন, তাহলে 44 থেকে 56, তাহলে কার্বন ডাইঅক্সাইড গিভেন অ্যামাউন্ট ধরে নেই এটা কমপ্লিটলি রিয়াকশন করবে, বাম পাশেরটা আমরা ধরে নিচ্ছি, তাহলে রাইট সাইডে এটার সাথে কম্পারিজনে এই রেশিও অনুযায়ী লাগবে 6.36, বাট গিভেন অ্যামাউন্ট আছে 10, তাইলে কি অ্যাকচুয়াল অ্যামাউন্ট থেকে গিভেন অ্যামাউন্ট বেশি, তাহলে এটা কি লিমিটিং? কখনোই না, এটাই এক্সেস। সো এটা লিমিটিং, একটা এক্সেস হলে আর একটা লিমিটিং হবে।
সো একই, রাইট সাইডে এক্সেস থাকুক, রাইট সাইডে লিমিটিং একটা প্রবলেম না, তুমি যাই আসবে তুমি জাস্ট থিঙ্কিংটা বিষয় যে তুমি বুঝে নিতে হবে যে আসলে রাইট সাইডেরটা লিমিটিং হচ্ছে নাকি রাইট সাইডেরটা এক্সেস হচ্ছে। রাইট সাইডেরটা লিমিটিং হলে ওকে একবারেই আসলো, আর রাইট সাইডেরটা যদি এক্সেস হয় তখন লেফটেরটা লিমিটিং। একই, তোমার এটার জন্য অনেকে দেখবা যে ম্যাথস করায় দুইটা পার্টই করায়, দুইটা পার্ট বলতে যে এইটুকু করায় আবার এইটুকু করায়, মানে এইটুকু করাই লিমিটিং বের করার জন্য দুইটা পার্ট করার দরকার নেই, ডাবল এক্সট্রা কষ্ট করার দরকার নেই, যারা করায় তারা না বুঝে বা ওইভাবেই করাই আর কি। যাই হোক, সো তুমি যে কোনো একটা পার্ট করলেই হবে, করেই তুমি লিমিটিংয়ের ডিসিশনটা দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চলে গেল হচ্ছে যে তোমার লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের কনসেপ্ট। এখন তোমাদের যদি একটা এইচডাব্লিউ দেই, দেখো এইচডাব্লিউ এরকম একটা রিয়াকশন, দেখো মনোযোগ দিয়ে এটা করবা যে সোডিয়াম কার্বনেট, আমি একটু বলেই দিচ্ছি এইচডাব্লিউর সাথে 2HCl 2NaCl প্লাস H2O প্লাস CO2, এটা হচ্ছে 106 গ্রাম, এটা ব্যালেন্স করা আছে, এটা 2 ইন্টু 36.5 ইকুয়াল টু 73 গ্রাম। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড এটাকে যদি, যেহেতু গ্যাস, এটাকে যদি 1 মোল ভলিউম ধরি তাহলে 22.4 লিটার, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনে এটা হয়। আচ্ছা, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট রিয়াক্ট উইথ 73 গ্রাম HCl অ্যান্ড প্রডিউস 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। এখন কোশ্চেনটা হচ্ছে, আমি ধরো কোশ্চেন করলাম হাউ মেনি লিটার CO2 will produce if 200 gram sodium carbonate and 100 gram HCl react with each other. তার মানে দেখো, যেটা আইডিয়াল কন্ডিশন এই রেশিও অনুযায়ী আমি দেই নেই, 106:73, এই রেশিও অনুযায়ী দেই না, আমি কি দিচ্ছি একটা 200 একটা 100, সো এই রেশিও অনুযায়ী হতো তাহলে 22.4 লিটার CO2 প্রডিউস হতো। সো তোমার কাজ হচ্ছে যে এই গিভেন অ্যামাউন্ট থেকে এই দুইটার মাঝে কোনটা লিমিটিং বের করবা, দেন লিমিটিংটার সাথে কম্পেয়ার করবা। যদি ধরো লিমিটিং হয় HCl, আমি জানি না, সাপোজ লিমিটিং যদি HCl হয়, তাহলে যে 73 থেকে প্রডিউস হয় এত লিটার CO2, দেন গিভেন অ্যামাউন্ট যেটা 100 থেকে কতটুকু হয়। আবার যদি সোডিয়াম কার্বনেট লিমিটিং হয় তখন বুঝবো 106 থেকে হয় 22.4, আর 200 থেকে কত হয়। যদি এটা লিমিটিং হয় তখন লিমিটিং এই যে গিভেন অ্যামাউন্ট পুরোটাই রিয়াক্ট করবে, সো তার সাথেই কম্প্যারিজন করতে হবে। লিমিটিংটা কেন বের করব, কারণ লিমিটিংটা এই জন্যই বের করবো যে গিভেন অ্যামাউন্ট তখন পুরোটাই কমপ্লিটলি রিয়াকশনে পার্টিসিপেট করবে, সো গিভেন অ্যামাউন্ট থেকেই আমরা টোটালি ডিরেক্ট প্রোডাক্টের কম্পারিজন করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে লিমিটিং। তবে এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের আরও অনেক ম্যাথস আছে, বানাই অনেক ম্যাথস, বইয়ের এইটা কখনোই আসবে না, বইয়ের যে একটা দুইটা আছে, এখান থেকে যে কোনো রিয়াকশন থেকে যে কোনো ম্যাথস এইভাবে বানাই আসতে পারে। তোমাকে প্রচুর ম্যাথস প্র্যাকটিস করতে হবে, প্রচুর ম্যাথস প্র্যাকটিস করতে হবে, সো এটার কোনো বিকল্প নাই। এখন দেখো নেক্সট টপিক হচ্ছে পার্সেন্টেজ অফ ইল্ড। পার্সেন্টেজ অফ ইল্ড দ্যাট মিনস হচ্ছে আউটপুট কতটুকু, আউটপুট পার্সেন্টেজ কোনো একটা রিয়াকশানে। যে দেখো অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অবটেইনড ফ্রম রিয়াকশন, মানে রিয়াকশন থেকে যেটা ডিজায়ার্ড প্রোডাক্ট, আবার বলছি ডিজায়ার্ড মানে যেটা আমার দরকার, রিয়াকশন ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজে নিলে ইন্টু 100 হবে, আর এসে হচ্ছে যে ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ক্যালকুলেটেড অ্যামাউন্ট মানে হচ্ছে যে আইডিয়াল কন্ডিশনে, এটা হচ্ছে যে ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফ্রম রিয়াকশন, মানে আইডিয়াল কন্ডিশনে কতটুকু হওয়ার কথা ছিল, আর অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অবটেইনড ফ্রম রিয়াকশন, মানে বাস্তবে। আমি আগেই বলছি বারবার যে আইডিয়াল কন্ডিশনে যেটা আর বাস্তবে যেটা, এটা দুইটা ডিফারেন্ট। আইডিয়াল কন্ডিশনে তো ক্যালকুলেশন খাতা কলমে একদম ধরো যে অনেক কিছুই হয়, কিন্তু বাস্তবে করতে গেলে সেটা আসলে কতটুকু আসলো, তার মানে কতটুকু এক্সপেক্টেড ছিল তার বিপরীতে, তার এগেনস্টে কতটুকু আসলে রিয়েল আসলো, এইটা আমাদেরকে হচ্ছে যে এটার পার্সেন্টেজ আর কি, দ্যাট মিনস এটাই হচ্ছে পার্সেন্ট অফ ইল্ড। এখন দেখো এটার একটা ম্যাথসের মাধ্যমেই আমরা করতে পারবো পার্সেন্ট ইল্ডের ইয়েটা বুঝবো। দেখো স্ক্রিনে দেখো প্রবলেম, 2 গ্রাম মেটালিক ম্যাগনেসিয়াম, সব সলিউশন দেওয়া আছে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। রিয়াক্ট উইথ দ্য নেসেসারি অ্যামাউন্ট অফ অক্সিজেন টু ইল্ড
3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে একটা বিষয় যে রিয়াক্ট্যান্ট ম্যাগনেসিয়াম আছে, অক্সিজেন আছে দেখো, এবং আইডিয়াল অ্যামাউন্ট আছে 48 এর সাথে 32 রিয়াক্ট করবে এবং 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হবে। বাট এইখানে গিভেন অ্যামাউন্টের মধ্যে 2 গ্রাম মেটালিক ম্যাগনেসিয়াম দিছে, তার মানে যেটা দিছে একটার অ্যামাউন্ট যেহেতু দিছে, সো ওইটাই লিমিটিং। এখন ওইটা ধরেই আমাকে ম্যাগনেসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম অক্সাইডের কম্পারিজনে যেতে হবে। আচ্ছা, সো দেখো এখানে কম্পারিজনে গেছে যে 48 থেকে প্রোডাক্ট হয় 80 গ্রাম, তাহলে 2 থেকে কত হয় 3.33, 2 থেকে কতটুকু হয় 3, এটা হচ্ছে যে 3.33 যেটা আসলো সেটা হচ্ছে যে আইডিয়াল কন্ডিশন, মানে রিয়াকশন থেকে আমরা যেটা খাতা কলমে পাই আর কি লিখে, একদম রিয়েল লাইফে না, মানে জাস্ট ক্যালকুলেশন করে। বাট রিয়েল লাইফে এখানে কতটুকু আসছে 3.25, এটা বলেই দিছে যে রিয়েলে যখন আমরা করতে গেছি তখন, তার মানে এখানে কোনো ইম্পিউরিটিস ছিল হয়তো, কারণ একদম 100% পিওর কোনো প্রোডাক্ট, সরি কোনো রিয়াক্ট্যান্ট বা কোনো এলিমেন্ট বা কোনো কম্পাউন্ড পাওয়াটা টাফ, কিছু ইম্পিউরিটিস থাকবে, কিছু সিস্টেম লস হয়, ঠিক আছে। সো সিস্টেম লস কি এটা যদি না বুঝে, এটা যখন কলেজ খুলে স্কুল খুলে আমাকে একটু মনে করো, আমি বলবো। এখানে আসলে অন্য টপিকের আলোচনা এটা, যাই হোক। তো কিছু এমনি এমনি লস হয়, যেমন ধরো একটু বলি যে ধরো তুমি হাঁড়িতে যদি ভাত রান্না করো, সব ভাতটা কি হাঁড়ি থেকে নিতে পারো? কিছু লেগে যায়, তো পুরোটা তো পাচ্ছ না তুমি, লেগে যাওয়াগুলো তুমি উঠাইতে পারবে না, বা কিছু নিচে হয়তো একটু পোড়া পোড়া লেগে যায়, ওইটাই সিস্টেম লস আর কি, এরকম আর কি বিষয়টা। সো এইখানে দেখো ক্যালকুলেশন করছে, তাহলে 3.25কে পার্সেন্টেজ করছে, যে অরিজিনালি হওয়ার কথা ছিল 3.33, বাট এখানে কত হলো 3.25। সো এটার পার্সেন্টেজ কত 97.6%, এটা হচ্ছে পার্সেন্ট পার্সেন্টেজ অফ ইল্ড, মানে এটা যতটুকু, তার মানে কি যে খাতা কলমে কতটুকু প্রোডাক্ট আসার কথা আর বাস্তবে কতটুকু আসছে, এটার পার্সেন্টেজ। দেন দেখো একটা টাস্ক দেয়া আছে, এটা করবা বাসায় করে আমাকে এইচডব্লিউ সাবমিট করবো। দেখো ডু ইট ইয়োরসেলফ। মোটামুটি চ্যাপ্টার শেষ। এরপরে দেখো প্রিপারেশন অফ 0.1 এক্সপেরিমেন্ট, যে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন ইন 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্স। এটা আমি তোমাদেরকে আসলে এর আগে করাইছি কিভাবে, এবং ক্লিয়ারলি করাইছি যে মোলার সলিউশন কিভাবে, এটার উপরেই একটা ক্লাস আছে কিভাবে প্রিপেয়ার করবা। দেন আরেকটা এক্সপেরিমেন্ট, ডিটারমিনেশন অফ পার্সেন্ট কম্পোজিশন অফ ল্যাটিস ওয়াটার ফ্রম হাইড্রেটেড ওয়াটার। এটা হচ্ছে বাস্তবে রিয়েলে আমরা কিভাবে আসলে কতটুকু করতে পারি। আমরা একটা অ্যামাউন্ট নিব, এটা পড়ে দেখবা যে ব্লু ভিট্রিয়াল অর কপার সালফেট সাথে 5 মলিকুল H2O। দেখো কপার সালফেট তার সাথে 5 মলিকুল H2O, দেখো এইটার পার্সেন্টেজটা বের করতে বলছে। সো এটা যদি করি, আমরা যদি নর্মালি খাতা কলমে করি, বাস্তবে না, তাহলে এটার টোটাল মলিকুলার ম্যাস যদি বের করি, এটা 63.5 তোমার কপার প্লাস তার সাথে সালফার 32 আর অক্সিজেন 16 ইন্টু 4 কত 64, আর তার সাথে প্লাস 5 ইন্টু 18, ওয়াটার হচ্ছে 18, এটা টোটাল হয় 249.5। এটা হচ্ছে কি টোটাল যে মলিকুলার ম্যাস। তাহলে এর মাঝে H2O কত? এখন H2 এর অ্যামাউন্ট হচ্ছে যে 5 18 এর কত, 5 18 এর 90, তাহলে 90/249, মানে 249 এর মাঝে 249.5 এর মাঝে 90, তাহলে 100 এর মাঝে কত, 100 এর মাঝে কত, এটাই পার্সেন্টেজ কম্পোজিশন কত 36.072%, এরকম একটা অ্যামাউন্ট আসবে, ঠিক আছে, এরকম একটা অ্যামাউন্ট আসবে। এটা যদি আমরা নর্মালি জাস্ট, এটা হচ্ছে যে কি ওয়াটার মলিকুল 5 মলিকুল ওয়াটার আছে, এটা টোটাল যে ফর্মুলা তার মাঝে কত পার্সেন্ট আছে 36 পয়েন্ট, এটা হচ্ছে নর্মালি আমরা খাতা কলমে করলাম, কিন্তু এখানে এক্সপেরিমেন্ট হচ্ছে বাস্তবে। তোমাকে হয়তো একটা অ্যামাউন্টের ব্লু ভিট্রিয়াল, দ্যাট মিনস কপার সালফেট অ্যান্ড 5 মলিকুল H2O, এই কম্পাউন্ডটা দিবে। দেন তুমি হচ্ছে যে ওইটাকে প্রথমে ওয়েট নিবা, দেন হালকা হালকা হিট দিলে, আমি যদি আস্তে আস্তে হিট দিই, হিট দিলে এটা ভ্যাপারাইজড হয়ে যাবে, দেন অনলি কপার সালফেট থাকবে। তখন আমরা আবার সেটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে আবার ম্যাচটা নিব। সো তার মানে যতটুকু ভ্যাপারাইজড হয়ে গেছে ওইটা কি ওয়াটার মলিকুল, সো ওইটা সাবট্রাক্ট করলে ওয়াটার মলিকুল কতটুকু ছিল বের হয়ে যাবে, দেন সেটার পার্সেন্টেজ আমরা রিয়েল করতে পারবো এক্সপেরিমেন্ট। আর এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। সো আমি যদি ধরো 249.5 নেই, সেখানে তোমার 90 আসে কিনা, 249.5 এর মাঝে 90, এই রেশিও অনুযায়ী আসবে কিনা। সো এই রেশিও অনুযায়ী যদি আসে তাহলে সেটা তোমার ভালো, আর যদি না আসে তাহলে যে পার্সেন্টেজ বের করবো, যে হওয়ার কথা হচ্ছে 36%, অথবা ধরো যে এটা বললাম, ধরো আমি বাস্তবেও 249 নিলাম, তাই না। এখন খাতা কলমে কত 249 এর মাঝে X.5, এটাকে এক্সপেরিমেন্টালি আসলো কত, ধরো 80 গ্রাম আসলো, যে ওয়াটার মলিকুল এতটুকু, বাট বাস্তবে আসার কথা ছিল কত 90, এর মাঝে আছে কত 90, বাট আসলো কত 80, তাহলে পার্সেন্ট ইল্ড কত, যে 80/90 × 100,
এইভাবেও পার্সেন্টিলটা এখান থেকেও কোশ্চেন আসতে পারে, বের করা যাবে। তার মানে কি, যদি বলে যে আমি হচ্ছে যে বাস্তবে এখান থেকে একটা ম্যাথস বানাই দিল যে বাস্তবে আমি 249 গ্রাম বা অন্য অ্যামাউন্ট দিতে পারে, যাই হোক তুমি ওইভাবে কনভার্ট করে নিবা যে 249.5 গ্রাম নিয়ে আমি ইয়ে করলাম, হিট দিলাম, এবং সেখান থেকে আফটার হিট দেখলাম যে এতটুকু আছে, দুইটা সাবট্রাক্ট করে দেখা গেলো যে 80 গ্রাম ওয়াটার মলিকুল ছিল। তো এটার পার্সেন্টিল কত? তাহলে রিয়েলে তোমার কত হওয়ার কথা? এই মলিকুলার ম্যাস অনুযায়ী 90 হওয়ার কথা, কিন্তু সরি মানে আইডিয়াল কন্ডিশনে হওয়ার কথা 90, কিন্তু রিয়েলে আসছে কত? 80। তাহলে 80 কে পার্সেন্টেজ করলেই সেটা হচ্ছে পার্সেন্টিল, যে এক্স্যাক্টলি কত আসার কথা আইডিয়াল কন্ডিশনে আর আসছে কত। ঠিক আছে, এইভাবেও কিন্তু এটা থেকে বানায় কোশ্চিন আসতে পারে। সো আমি বানায় দিতে পারি সামনের যে পরীক্ষা, এখান থেকে বানায় কোশ্চেন দিতে পারি। সো এটার জন্য এইখানে যে ম্যাথমেটিক্যাল পার্ট গতদিন এবং আজকে যতগুলো ম্যাথস করাইলাম, সো তোমাদের অবশ্যই অবশ্যই এরকম আরও বানায় বানায় তোমার বাসায় যদি কোনো গাইড থাকে, ইয়ে থাকে, বা কোনো টিচারের যদি হেল্প নাও আলাদাভাবে, সেটা নিতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি তাদের কাছ থেকে প্রচুর ম্যাথস তোমাকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি এসএসসির জন্য ভালোভাবে বা এসএসসিতে 90% মার্কস অ্যাটলিস্ট ক্যারি করতে হবে। কেন সেটা পরে এক সময় বলবো যে এত বেশি মার্কসের কথা কেন বলছি। তো ওইটা ক্যারি করতে পারবে না, এবং তোমার জন্য আসলে পরের ক্লাসগুলো টাফ হয়ে যাবে বা হায়ার এডুকেশনটা টাফ হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই তুমি প্রচুর এই ম্যাথস রিলেটেড আসে, বইয়ে 1টা থেকে 2টা দেয়া থাকে, বাট ওই রকম আরও অ্যাটলিস্ট 10 ম্যাথস তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা রুলসের, তাইলে তুমি এটাতে পারফেক্ট হবে। 100% কখনোই না, বাট 90-95% পারফেকশন আসবে, অথবা 100% আসবে। সো আজকে এই পর্যন্তই, আশা করি ক্লাসগুলো বুঝতে পেরেছো। এতে টোটাল চ্যাপ্টার 6 শেষ। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে মেসেজে কমেন্ট করে জানাবা বা ইনবক্সে মেসেজ দিবা। আর তোমার প্রেজেন্ট কনফার্ম করার জন্য এই ভিডিওর নিচে তোমার নেম আর রোল লিখলেই তোমার প্রেজেন্ট কনফার্ম হবে। ওকে, থ্যাংক ইউ।